মূলত আমি আসলে এখানে আছি আসলে কাঠগড়ায়, যেহেতু সবাই কোয়েশ্চেন গুলো মানে দাঁড় করাইছেন এবং আমরা অভ্যুত্থানের সাফল্যের ফলে জনগণের, বিশেষ করে ছাত্রদের পক্ষ থেকে আমরা উপদেষ্টা মণ্ডলীতে অংশ হয়েছি। আমি যদিও অনেক পরে অংশ হয়েছি, ততদিনে আসলে যা যা গোছানোর পুরাতন এস্টাবলিশমেন্ট গুছিয়ে ফেলেছে। ফলে এখানে আমি আসলে শুরু করি যে আসলে কেন কিছু পেলাম না, এটা যে থেকে যদি শুরু করি, অথবা আমরা কেন পারলাম না, অথবা যেই আন্দোলন শুরু হলো, অভ্যুত্থান হয়ে গেল নন ডিসক্রিমিনেশনের উপরে, ডিসক্রিমিনেশন হবে না একটা ব্রড ক্যাটাগরিতে, সেখানে কেন অনেকগুলো ডিসক্রিমিনেশনের সুযোগ তৈরি হইলো এবং সামনেও রয়ে গেল। তো আমি মনে করি যে এটা হচ্ছে আসলে বাংলাদেশের, আমি বারবার একই কথা বলবো, কিন্তু এই কথাটা আমি মনে করি যে পলিটিক্যাল লিটারেসির অংশ হওয়া উচিত। সেটা হচ্ছে বাংলাদেশের যে পলিটিক্যাল সেটেলমেন্ট, এটা যতদিন না বদলাবে ততদিন আসলে এখানে কোনো পলিসি, কোনো পলিসি সাজেশনস বলি, কোনো পলিটিক্সও আসলে কার্যকর হবে না। অভ্যুত্থানের চেয়ে তো বলে পলিটিক্স করা সম্ভব না এত মানুষের রক্ত দিয়া, কিন্তু তারপরেও দেখা যাচ্ছে যে পলিটিক্সের চেয়েও, উনি ভাই তো বললেন পলিটিক্স বিগ থিং, অবভিয়াসলি বিগ থিং, কমান্ডিং, কিন্তু পলিটিক্সের চেয়ে বড় হচ্ছে এখানে যেই মানে কলোনিয়াল টাইমস থেকে যে শাসক শ্রেণী দাঁড়িয়ে আছে এবং শাসক শ্রেণীর যে প্রতিপুরা। আপনারা যদি অন্য দেশের উদাহরণটা আনা উচিত না, আমাদের সাউথ এশিয়াতে একটা দেশে রিসেন্টলি একটা ঘটনা দেখতে পাচ্ছেন, সাংবিধানিক যেই তারা পরিবর্তন করেছে। ফলে এটা আসলে শাসক শ্রেণীর বা যারা আসলে শাসন কাঠামোটাকে রাখতে চান, ইস্টাবলিশমেন্ট, তারা আসলে কিভাবে দেশটাকে চান, ওইটার উপরে এখন আমি যদি বলি বিলিয়ন পিপলের ভাগ্য নির্ধারণ হয়ে যাবে কয়েক বছরের মধ্যে পুরা সাউথ এশিয়াতে। ফলে এখন আমাদের এখানে আবার নারীর প্রশ্নেও যদি আসি, এখানে আসলে এই এলিট সেটেলমেন্টের যে কথাটা আমরা বলি, অভ্যুত্থানের বিপরীতে এলিট সেটেলমেন্ট, সেটা কি নারীর প্রশ্নেও যখন আসি তখন কি একই রকম কিনা, যে আসলে গরিবের নারীর প্রশ্ন, বক্তব্য, আলোচনা, পর্যালোচনা সবই একটা এলিট সেটেলমেন্টের ভিতরে ঘুরপাক খাচ্ছে। এবং আমি যখন কথা বলছি, আমার বোধ হয় কয়েকজন আমাদের রিসার্চার নারী, এখানে তো প্রফেসররা আসছিলেন, আমি বলতে চাই যেটা বাংলাদেশের সোসাইটি তো অবভিয়াসলি এখানে একটা মুসলিম মেজরিটি কান্ট্রি। ফলে এখানে অনেকগুলো শরিয়ার ডিবেট বা এই রিলিজিয়ন, এইগুলো ডিবেট আমরা নাও করতে পারি, কিন্তু এগুলো এক্সিস্ট করে। এবং এগুলো যেহেতু এক্সিস্ট করে পুরো মুসলিম ওয়ার্ল্ডে যেভাবে হচ্ছে, এটা নেগোসিয়েশনের দিকে গেছে। বাংলাদেশে নেগোসিয়েশনটা আসলে কতটুকু হয়েছে, নেগোসিয়েশন শব্দটা ইউজ করলাম। তো আমি মনে করি যে এটা অনেক বড় প্রশ্ন। এই প্রশ্ন সমাধা বা এই প্রশ্ন পর্যালোচনা ছাড়া আমার মনে হয় না বাংলাদেশের নারীদের ক্ষমতায়ন এবং নারীদেরকে মেইনস্ট্রিম অন্তর্ভুক্তিকরণ, রাজনৈতিক ভাবে নিয়ে আসা, এটা আসলে সম্ভব হবে। এবং এইখান থেকে আসলে কথা এসে যে এই যে বুলিং বা এই যে সোশ্যাল ট্যাবু, তারপর আরো যা যা আমরা বলতে পারি, প্রত্যেকটা প্রশ্নে হচ্ছে যে সোসাইটিতে এই যে জমাটবদ্ধ যে চিন্তা ভাবনা, এবং এই চিন্তা ভাবনার কোনো সুতাই কিন্তু আমাদের যারা বসে আমরা ডাকা আলোচনা করি, তারা কিন্তু সমাজে খুলতে পারতেছেন না। এবং আমি আরেকটা কথা বলি, এটা মুখস্থ হয়ে যাওয়ার কথা, সেটা হচ্ছে আমি বলি যে বাংলাদেশে রাষ্ট্রীয় ফেসিবাদ আমরা উৎপাদন করতে পারছি সার্ভিস লেভেলে, এখনো তলাতে অনেক বড় হিমশৈল লেভেল, আইসবার্গের মতো। কিন্তু আমরা সামাজিক ফেসিবাদ অর্থ যেটাকে বলি, যে যখন রাষ্ট্র সমাজকে আলাদা করে একটা ফেসিবাদ কায়েম করলো, যেটা আওয়ামী লীগ করলো, সেটার কারণে সমাজের ভিতরে এক ধরনের ক্ষোভ পুঞ্জীভূত হয়েছে। ওই ক্ষোভের বদলে যে প্রতিক্রিয়াশীলতা জন্ম নিয়েছে, সেই প্রতিক্রিয়াশীলতাকে আজকে পর্যন্ত গত দেড় বছরে আমি দেখি নাই যে খুবই সুকৌশলে বা এটাকে বোঝার চেষ্টা করার জন্য আমরা কোনো উদ্যোগ নিয়েছি। ফলে ওখানে কিন্তু এটা রয়ে গেছে। এই যে এক ধরনের রাষ্ট্রের নিপীড়নের বিপরীতে এক ধরনের নিজের ক্ষোভ উগরে দেওয়ার জন্য যত ধরনের প্রতিক্রিয়াশীল চিন্তা ভাবনা এবং তৎপরতা। এবং সাকিব ভাই একটা প্রশ্ন করছেন, আমি মনে করি যে এটা হচ্ছে একটা পুরা জেনারেশনের একটা পুরা, যারা নিজের আগে মজলুম ছিল, আমি আরেকটা কথা আলোচনায় কথা বলছিলাম, যারা নিজেরাই আগে মজলুম ছিল তারা এখন জালিম সাজতেছে। ওয়াই? এখন আমি ব্লেম করতে পারি, রাজনৈতিক কথা বলতে পারি, রাজনৈতিক বক্তব্য দিতে পারি, দ্যাট ইজ ওয়ান থিং। কিন্তু আমি যখন এটাকে একাডেমিক জায়গা থেকেও আলোচনা করি অথবা একটা সংবেদনশীল জায়গা থেকে আলোচনা করি, আমার বোঝা দরকার আসলে কিভাবে একটা 1.5 বছর আগে যার সাথে আমরা সবাই মৈত্রী করলাম, আমাদের সবাই এখানে যারা আছি ফেসিবাদ বিরোধী, সবাই মিলে একসাথে ছিলাম, আজকে কেন সে আমার উপর জালিম
জুলুম চাপাইতে চাচ্ছে, বা আমি তার উপর চাচ্ছি, দুই অর্থেই যদি ধরি। ফলে এখানে এই সংকটটা বাংলাদেশের, আমি মনে করি এটা বোঝা দরকার, এবং এখানে নারী হচ্ছে সবচেয়ে বড় ভিকটিম হচ্ছে। আপনি বললেন বা কেউ একজন যে আমিও ভিকটিম হয়েছি, যে সিনেমা, তো আমি তো প্রায় 1 বছর একটানা ছিলাম এর ভিতরে, এবং আমার ফ্যামিলি মেম্বার থেকে শুরু করে সবাইকে আক্রান্ত করা হয়েছে, এবং এখনো মেসেজ আসতে থাকে সেটা। এবং এই যে বলে না যে তথ্যমন্ত্রী আপনি কিছু করেন না কেন, আসলে এটা তথ্য মন্ত্রণালয়ের বিষয় চেয়ে বেশি হচ্ছে আইসিটি ডিভিশনের বিষয়। এবং আমরা ওর কথা সূত্রে বলি ডিএসএ তে, যে আমরা ডিএসএ সবগুলো মামলা বাতিল করে দিয়েছি, এবং মামলা অলরেডি প্রায় আশা করি যে এখন পর্যন্ত সবই উইথড্র হয়ে গেছে, এখন আর নাই। ফলে আমি যেটা বলতে চাচ্ছি যে আসলে আমাদের সমাজে ডায়ালগ গুলো দরকার, এবং ক্রস কালচারাল, ক্রস ইডিওলজিক্যাল ডায়ালগ গুলো দরকার, এবং নারীদের প্রশ্ন, নারীদেরকে সমাজের এখানে নিয়ে আসার প্রশ্ন, এটা খুবই সিরিয়াস কনসার্ন। যেমন আমি একটা উদাহরণ দিই, শুধুমাত্র হচ্ছে আমাদের সওগাত পত্রিকার যিনি সম্পাদক ছিলেন, নাসির উদ্দিন বোধহয়, হ্যাঁ, উনি যখন সুফিয়া এন হোসেন ছিলেন, এখন সুফিয়া কামাল, পরবর্তীতে সুফিয়া কামাল, আমি একটা একাডেমিক ডিসকাশন করি, কারণ আমি এখন একটু পলিটিক্যাল কথা বললে এটা আবার আজকে মিছিল শুরু হয়ে যাবে, তো এই জন্য। সো আমি একটু একাডেমিক্যালি আগে, সেটা হচ্ছে যে সুফিয়া এন হোসেন যখন প্রথম কবিতা লিখতে আসছেন, তো নজরুল ইসলাম বসে আছে, সুফিয়া এন হোসেন হচ্ছে বোরকা পরে, তো অবশ্যই গেলেন। তো একদিন নজরুল ইসলাম বললেন, কাজী নজরুল ইসলাম, যে তুমি তো ঘরে বোরকা পরো, ঠিক আছে, এখন এখানে একটু বসো, আমরা একটু গান বাজনা করবো। সো এখন এগুলো হচ্ছে খুবই হেরেটিক কথা, খুবই হচ্ছে যে মনে হইতে পারে খুবই একটু ব্লাসফেমাস, কিন্তু বাঙালি মুসলমান এবং এই সমাজে নারীর অংশগ্রহণ, হিন্দু সমাজে তো নারীর অংশগ্রহণ 1850-এর দশক থেকে শুরু হয়েছে, কিন্তু ঢাকা শহরে প্রথম নারী শিক্ষা ব্যবস্থা করা থেকে শুরু করে আজ পর্যন্ত নারীদেরকে যেভাবে প্রত্যেকটা জায়গা থেকে আস্তে আস্তে করে উঠিয়ে আনা, এবং তাদের জন্য স্পেস তৈরি করে দেওয়া, এবং তারা স্পেস তৈরি করা অন্য নারীদের জন্য, এই পুরো প্রক্রিয়াটা আসলে আমাদের স্টাডি দরকার। আমরা আসলে কোথাও থেকে একটু একটু করে নিয়ে আসলে আগাতে পারবো না, আমাদের পুরো ট্র্যাজেক্টরিটা ব্যাখ্যা করা দরকার, এবং বেগম রোকেয়া থেকে শুরু করে এখন পর্যন্ত পুরো হিস্ট্রিটাকেই ব্যাখ্যা করা দরকার। তাই মনে করি নারীর প্রশ্নটা আমার কাছে, আমি রাজনৈতিক জায়গা থেকে অনেক সুন্দর সুন্দর কথা বলতে পারি, কিন্তু আমি যেহেতু আমার জায়গা থেকে আমার যতটুকু আমার সুযোগ হয়েছে পড়াশোনা, আমার জায়গা থেকে এটা একটা সোশিওলজিক্যাল আন্ডারস্ট্যান্ডিং, এবং পুরো বাংলাদেশের সোসাইটির যতগুলো ফেনোমেনা আছে এটা ব্যাখ্যা করা ছাড়া নারীদের প্রশ্ন সলভ করা যাবে না। এখানে ইসলাম আসবেই অবশ্যম্ভাবীভাবে, এখানে হিন্দু নারীদের মানে বিবাহ পরবর্তী তার সম্পত্তির অধিকারের প্রশ্ন আসবেই, এবং আসলে সম্পত্তির অধিকার বলতে কি বুঝায়, কি বুঝানো হইলে আইয়ুব খান এখানে মুসলিম ফ্যামিলি ল অর্ডিন্যান্সে আবার সুযোগ করে দিতে পারে, আলেমদের সাথে নেগোসিয়েশন করে এটাও যে বদলানো যায়, যে আমি যদি দাদা মারা গেলে, দাদা যদি থাকে, বাবা না থাকলে আমি তাকে সম্পত্তি দিতে পারি। বলে আমি বলতেছি সম্ভব, সোসাইটিতে এই নেগোসিয়েশন গুলো সম্ভব, এবং আমরা যেভাবে বুঝি কনজারভেটিভ সোসাইটি, আমি নিজেকে যেটা মনে করি যে একটা প্রতিক্রিয়াশীলতার জায়গায় চলে গেছে, সেখান থেকে পেরানোটাও সম্ভব হচ্ছে ডায়ালগের মাধ্যমে, এবং একটা নেগোসিয়েশনের মাধ্যমে। মডার্নিটি, রিলিজিয়ন, রাষ্ট্র, ধর্ম সবকিছু আসলে একটা ডায়ালগের মাধ্যমে, এবং আমরা মনে করি, আমি এবং আমাদের সাথে যারা ছিল অভ্যুত্থানে, যে এই নেগোসিয়েশন অথবা ডায়ালগটাই মূলত অভ্যুত্থানের জন্য একটা সুযোগ তৈরি করে দিয়েছে, যে অন্তত বিভিন্ন সেকশনের লোকরা একসাথে এসে পড়ছে। এখন এরা যে মজলুম থেকে জালিম হচ্ছে, এই প্রশ্নটাও আমাদেরকে একটু দেখা দরকার, ভাবা দরকার সংবেদনশীলতার সাথে। আমি নিজে আক্রান্ত হয়েছি, কিন্তু আমি নিজেও সংবেদনশীলতার সাথে ভাবতে চাই, কেন একটা মানুষ আমাকে গালি দেয় মা বাপ তুলে, অথচ সে ওখানে কোরআন আয়াত দিয়ে রাখছে তার ফেসবুকে, মানে তার ছবিতে হয়তো কোন একজন ভালো আলেমের ছবি আছে মানে ফেসবুক প্রোফাইলে, কিন্তু সে কেন আমাকে গালি দেয়? এটা তো ইসলামে বলেনি। ফলে এইটা তো আমি মনে করি যে এটা তার দোষ। আমরা এটা পুরো বট বাহিনী সবকিছু মিলে আমরা দেখতেছি, একই সাথে সবগুলো দল থেকে, এটা হচ্ছে আরেকটা, ওইটা বড় বেশি অর্গানাইজড, আরেকটা অর্গানাইজড হওয়ার চেষ্টা করতেছে, আরো অন্যান্য নতুন দল হচ্ছে যাতে তাদের অর্গানাইজড হবে। তো এই আলোচনাটা আমি এখানে আর কি রাখতে চাই। আর আমি কয়েকটা আলোচনা আসছে, শুধু আমি কিছু করতে চাই। যেমন আমাদের সরকার বা পরবর্তী সরকারও চাইলে, যে কর্ণাটক সরকার রিসেন্টলি গতকালকে বোধ হয় প্রত্যেক মাসে একদিন করে মেনস্ট্রুয়েশন লিভ দিচ্ছে, এটা একটা সরকার, রাজ্য সরকার করতেছে, এটা আসলে সম্ভব। এরকম ভাবে যে আলোচনাগুলো আমি এখানে শুনছি, যে ব্রেস্ট ফিডিং থেকে শুরু করে অনেকগুলো জিনিস, এটা আসলে পলিসির অবশ্যই অংশ,
এছাড়া যে যে প্রতিষ্ঠানগুলো আছে এদেরও উদ্যোগের অংশ, যে হাইকোর্ট আসলে উদ্যোগ নিচ্ছে কিনা, তাহলে সরকার করে দিবে। এখানে আসলে সবসময় যে একমাত্র সরকারই থাকে এরকম না, সরকারের সাথে যারা যারা অংশীজন থাকেন তাদের সবারও আসলে একটা সক্রিয়তার প্রয়োজন হয়। আর আরেকটা যেটা বলছেন যে এখানে যে আরো যে আলোচনাগুলো আসছে নারীদের প্রশ্নে, যে নারীদের উপর আক্রমণ, নারীদের উপর ভার্বাল অ্যাবিউজ থেকে শুরু করে স্লাট শেমিং থেকে শুরু করে সবকিছু, এবং এখানে চিটাং ইউনিভার্সিটির ঘটনা আসছে, এবং আমি জানি এটা কিভাবে ঘটছে, এবং ওখানে আমরা অনেক কিছুই করতে পারি না রাজনৈতিক চাপের কারণে, এবং এটা আমাদের জন্য দুঃখজনক, কারণ এই মেয়েগুলো যারা বহিষ্কার হয়েছে তারা অভ্যুত্থানে অংশগ্রহণ করছে। ফলে ওইটা এক ধরনের মানে এক ধরনের ক্লিনসিং, শব্দটা সত্যিকার অর্থে একটা ক্লিনসিং প্রজেক্টের অংশ হয়ে গেছে, যে যতগুলো ভিন্ন মত বা ভিন্ন চলের মেয়ে আছে তাদেরকে বাদ দিয়ে এক ধরনের এক শৈলী, এক রৈখিক ধরনের এক ধরনের নারীদের নেতৃত্বকে নিয়ে আসা। তো ফলে আমরা এই সোসাইটিতে এই জিনিসগুলো দেখতেছি, এবং এই জিনিসগুলোকে বাদ দেওয়ার জন্য হয়তো রাষ্ট্র কতটুকু শক্তিশালী ছিল সেই প্রশ্নেই আমি একটু বলে শেষ করি, যে রাজনীতিক সেই শুধু নারীর প্রশ্ন না, সুফিজমের প্রশ্নে, আমি বারবার বলছি মাজারের বিষয়ে, তারপরে আরো অনেকগুলো প্রশ্নে, সব ক্ষেত্রে আসলে আমি মনে করি যে রাজনৈতিক দৃষ্টিভঙ্গি এই সরকারের দিক থেকে যথেষ্ট ছিল কিনা এটা আমি প্রশ্ন রাখি। এবং আমি যেহেতু মোটামুটি আমার সামনের সময় খুবই সীমিত এবং নির্বাচনও ঘনিয়ে আসছে, তো আমি এই কথাটা আমি বলতে চাই, বা আমরা আগেও বলেছি আড্ডায় বা আমাদের পরবর্তী বিভিন্ন সময় যখন এসেছে, যে এই সরকার বা আমরা যেই সরকারকে আমরা জনগণ মিলে নিয়ে আসলো, এই রাজনৈতিক শক্তির জায়গাটা কেমন ছিল, নাকি এটা হচ্ছে, এটাকে আমি যদি বলি যে অনেকগুলো পায়া আছে না, খাটের পায়া, এরকম করে যে একটু এদিকে হেলে গেলে একটু এদিকে হেলে যায়, ডানে হেলে যায়, একটু যদি ওই আরেক দিকে হেলে যায় তাহলে বামে হেলে যায়, এরকম একটা একটু দোদুল্যমান জায়গাতে বোধহয় আমরা পেয়েছি। কারণ রাজনৈতিক দলগুলো কে দায়িত্ব দেওয়া হয়েছিল, আমি নিজে স্পষ্টত মনে করতে পারি 6 তারিখ সকালে, 6 তারিখ সন্ধ্যায় যখন সেনাবাহিনীর সাথে মিটিং হয়েছে, পরের দিন সকালে একেবারে ভোরে আমরা গেছিলাম একজন রাজনৈতিক দলের মহাসচিবের কাছে, এরপরে আমরা দেখা করতে গেছি একজন আমিরের সাথে, এরকম ভাবে সবার সাথে রাজনৈতিক দলগুলোকে সাথে নিয়েই ভরসা করেই এই প্রতিষ্ঠানটা শুরু হলো অন্তর্বর্তীকালীন সরকার। কিন্তু রাজনৈতিক দলগুলো কি আচরণ করলো প্রতিটা দিনের পত্রিকায় আছে, প্রতিটা, আমি কোন রাজনৈতিক বিশেষ কোন দলের কথা বলবো না, সব দল মিলিয়ে এই দায়িত্ব কি শুধুমাত্র, যে অর্থে আজকে একজন রাজনৈতিক নেতা বললেন যে এটা একটা পরিষদ, এটা কোনো সরকার না, এটা একটা পরিষদ, এই পরিষদ অথবা পারিষদ যদি সঠিক করতে বলি এদের উপরেই ছিল। রাজনৈতিক দলগুলো যদি সমর্থন থাকতো তাহলে আমি মনে করি যে অনেকগুলো ক্রাইসিস একদিন 2 দিনের মধ্যে সমাধান করা যেত। সমাধান যদি আমি যখন ওই সময় আমরা একটা শব্দ শিখছিলাম, আমি স্যারের সাথে দায়িত্বে ছিলাম, ফায়ার ফাইটিং। ফায়ার ফাইটিং এর ফলে রাজনৈতিক দলগুলোর ইন্ধনে অথবা ইন্ধন ছাড়া প্রথম 8টা মাসে অন্তত 200-র উপরে আন্দোলনকে মোকাবেলা করতে হয়েছে। ওই সময়টা খুবই ভয়ঙ্কর একটা সময় ছিল। ওই সময়টা যখন আমরা খুবই স্ট্র্যাটেজিক এবং রাইট ডিসিশন জনগণের অকুণ্ঠ সমর্থনে নেওয়ার সুযোগ ছিল, তখন আমাদেরকে ব্যস্ত করে রাখা হয়েছিল এরকম অনেকগুলো মানে ফলস ফ্ল্যাগ অপারেশন। এবং এই ফলস ফ্ল্যাগ অপারেশন গুলোতে রাজনৈতিক দলগুলো সরকারকে ওই অর্থে কোনো সমর্থনে দেয় নাই, বরং সরকারের উপর দায় চাপিয়ে তারা তাদের যতটুকু রাজনৈতিক সুবিধা নেওয়া দরকার অ্যাডমিনিস্ট্রেশনে এখানে সেখানে তারা নেওয়ার চেষ্টা করছে। ফলে অন্তর্বর্তীকালীন সরকার, বৈষম্যহীন সরকার কি করলো, কেন করতে পারলো না, এই প্রশ্ন আসলে প্রথমেই 8টা মাস আপনাদের খেয়াল করতে হবে, আগস্ট থেকে এই এই ঐকমত্য মানে রমজান পর্যন্ত। ঈদের পরে আবার আরেকটা ওয়েভ শুরু হইলো, সে ওয়েভের ফলে জুন মাস ঘটে গেল, সেটা আপনারা বুঝেন কি বুঝাতে চাচ্ছি। এইরকম একটা প্রত্যেকটা 2 মাস পর পর একটা দোলাচল, একটা হেলা, একটা এই দিকে হেলে পড়া ওই দিকে হেলে পড়া, এর ভিতর দিয়ে আমরা আসলে কোথাও আসতে পারিনি। ফলে আমি মনে করি যে এই পুরো প্রশ্নটা সরকারের ব্যর্থতা সফলতা আমরা কি পেলাম, এই প্রশ্নটা আসলে যতটা না জনগণের ব্যর্থতা, আমাদের নারীদের ব্যর্থতা, আমাদের কৃষকদের ব্যর্থতা, শ্রমিকদের ব্যর্থতা, আমাদের ছাত্র রাজনীতি যারা করে তাদের ব্যর্থতা, তার চেয়ে বেশি যাদেরকে ভরসা করে 7 তারিখ 8 তারিখে যাদেরকে প্রত্যেকটা নাম দেখিয়ে
প্রত্যেকটা গুরুত্বপূর্ণ দলকে প্রত্যেকজন উপদেষ্টার নাম দেখিয়ে আজকে তারা অনেক সময় ডিজোন করার চেষ্টা করেন, প্রত্যেকজন উপদেষ্টার নাম দেখানো হয়েছে। তাদেরকে 8 তারিখে শপথে সবাই মিলে এসে তাদেরকে দায়িত্ব দিলেন, পবিত্র দায়িত্ব। সে দায়িত্ব দেওয়ার পরে 8 মাস কি করলেন আপনারা, এবং ওর ভিতরে যে অন্তর্বর্তীকালীন সরকারের ভিতরে যে পুরাতন ইস্টাবলিশমেন্ট, যেটা দিয়ে কথা শুরু করেছিলাম, পুরাতন ইস্টাবলিশমেন্ট যে আবার জেগে বসলো আমলাতন্ত্রে, সিভিল মিলিটারি প্রশাসনে, ব্যুরোক্রেসিতে, কর্পোরেশনে, যে বিজনেসম্যানরা বয়ে ছিল সেপ্টেম্বরে অক্টোবরে যে কি হবে আমাদের, তারা যেন কার কার সাথে কথা বলে আবার ডিসেম্বর জানুয়ারি থেকে শুরু করে দিল, তাদের আবার যা যা করা দরকার তা তারা করা শুরু করলো। এবং সিভিল সোসাইটি মিডিয়া, যে মিডিয়া ডিসেম্বর পর্যন্ত যথেষ্ট নিরপেক্ষ থাকার চেষ্টা করলো, সেই মিডিয়ায় কিভাবে আস্তে আস্তে ছাত্র বা বিভিন্ন ক্যাটাগরির বিরোধী ন্যারেটিভ বানানো শুরু করলো। ফলে এগুলো সবগুলোই ব্যাখ্যা করে এক জায়গায় আসতে হবে। আর নারীর প্রশ্নটা আমি আজকের এই ইস্যুর জন্য বলবো, নারীর প্রশ্নটা আমাদেরকে আসলে কলকাতায় এবং পুরা ইন্ডিয়াতে নারীরা যে যতদূর আগাইছে, এই প্রশ্নটা আসলে কলকাতা থেকে শুরু হয়েছে। আমাদেরও প্রশ্নটা সেম, মোটামুটি কলকাতা কেন্দ্রিকই বা এই পূর্ব বাংলা কেন্দ্রিক। এইখানে আসলে কি ঘটছিল, আমি আমার হিস্টোরিক্যাল আন্ডারস্ট্যান্ডিং, আমার একাডেমিক যতটুকু আমার পড়ার সুযোগ হয়েছে ওইখান থেকে বলি, এই 150 বছরের জার্নি না বোঝা ছাড়া আমরা আগামীর পাথ হয়ে ঠিক করতে পারবো না যে নারীদের এখানে ঘটছেটা কি। এবং এখানে নারীদের মধ্যে এখন ইসলামী রাজনীতির যেই একটা প্রবল আগ্রহ অথবা একটা তাদেরকে ওইদিকে নেওয়ার একটা প্রচেষ্টা, যেই অর্থেই বলি না কেন, সেটা যে দেখা গেছে, এটার সাথে এখানকার নারী আন্দোলন ভালো খারাপ কি এটাও ব্যাখ্যা করা দরকার। কারণ আসতেছে তো, নারীকে বলতেছে বের হতে দিবে না, আমি এই মন্তব্য করতাম না কিন্তু আলোচনা চলে আসলো, নারীকে বলতেছে বের হতে দিবে না, কিন্তু নারী কিন্তু, আমি এমনও নারী চিনি ওই দলের নির্দিষ্ট দল যাদের কথা বলা হচ্ছে, যারা হচ্ছে সকাল 8টা বাজে ঘুম থেকে উঠে সকাল নাস্তা টাস্তা বানিয়ে বের হয়, রাত্রে 12টা বাজে ঘরে ফিরে ভোটের প্রচার করতেছে। ওইটা কি বের হওয়া না? ওইটা কিন্তু করতেছে রাজনৈতিক দায়িত্বের জায়গা থেকে। তাহলে সেও বের হচ্ছে, আরো অনেকে বের হচ্ছে, কিন্তু সেও বের হচ্ছে, আপনি সাধারণ যারা নারী অধিকারের কাজ করে তারাও বের হচ্ছে। তাহলে সংঘর্ষটা কোথায়, বোঝাপড়ার অমিলটা কোথায়? সে কি হিজাব দিয়ে বেরোতে চাচ্ছে, আরেকজন হচ্ছে হিজাব ছাড়া বেরোতে চাচ্ছে, এরকম কি সংকট? এই যে খাদিজা এখানে আসলো, ও তো নিকাব পরা, কিন্তু ও তো রাজনীতিতে যথেষ্ট বোকালি কথাগুলো বললো, ওর অধিকারের কথাটা বললো। ফলে এখানে আমি বলতেছি নেগোসিয়েশন শব্দটা আমি বললাম, কারণ আইয়ুব খানের কাছ থেকে যে মুসলিম ফ্যামিলি ল অর্ডিন্যান্স নেওয়াটা অনেক গুরুত্বপূর্ণ একটা পথ পরিবর্তন ছিল এই দেশের মানুষের জন্য। এই দেশে ফ্যামিলি প্ল্যানিং করার জন্য আলেমদের সাথে নেগোসিয়েশনে বসতে হয়েছে। ফলে আমি অনুরোধ করবো, এই প্ল্যাটফর্মটা তো পেলাম, অনুরোধ করবো যে প্রত্যেকটা নারীদের এবং আমাদের যে সোসাইটাল যে ট্রান্সফরমেশনের বিষয়ে আমি মনে করি যে নেগোসিয়েশন এন্ড ডায়ালগ ইজ দ্য বেস্ট ওয়ে। ইম্পোজিশন অথবা হচ্ছে যে এক ধরনের স্টেট স্পন্সর্ড কোনো কিছু করাচ্ছে, আমরা মনে করি যে এটা আমাদের জন্য অনেক বেশি হেলদি। এবং এই পুরা বুলিং এবং থেকে শুরু করে এটা আসলে আইনি বিষয় না, এটা আসলে সামাজিক সমঝোতার বিষয়। আইন দিয়ে আমরা যখন আইসিটিটাকে সাইবার সিকিউরিটি ল করতে গেলাম, তখন বুলিং নিয়ে কিন্তু যারা অধিকার কর্মী তারাই প্রশ্ন করলো যে বুলিং এর সীমানা কতটুকু হবে। এখন একটা হচ্ছে পলিটিক্যাল বুলিং, আর একটা হচ্ছে সেক্সুয়াল অ্যাবিউজ, এবং আরো অনেক ধরনের অ্যাবিউসিভ আচরণ, কথাবার্তা, এগুলো হবে। কতটুকু সীমানা আপনি ঠিক করবেন? এই সীমানা ঠিক করার পরে এই বুলিংটা, ধরেন আমি আজকে পছন্দ করলাম না একজন রাজনৈতিক নেতাকে, তাকে গালি দেওয়াটা কি বুলিং হবে? ফলে আমি বলতেছি এই সবগুলো ইস্যু আমরা একটু ভাবার চেষ্টা করি, এবং আমি যতটুকু পারি নন পলিটিক্যাল থাকার চেষ্টা করলাম। তারপর কেউ আহত হইলে আমি দুঃখিত, কারণ আমার যে ম্যান্ডেট, আমি নিরপেক্ষ থাকাই শ্রেয় আর কি। তো সবাইকে ধন্যবাদ। এবং উইন্ড, এটা নামটা অনেক সুন্দর হয়েছে, সো উইন্ডকে অনেক ধন্যবাদ যে এই প্ল্যাটফর্মটা ইনিশিয়েট করার জন্য। আমি মনে করি যে আলোচনাগুলো হবে। এবং আমি একটা কথা বলে শেষ করি যে আসার কথা, যেটা আজকে বাংলাদেশে গণঅভ্যুত্থানের পর অনেকগুলো প্ল্যাটফর্ম হয়েছে, রাজনৈতিক, অরাজনৈতিক, সামাজিক। আপনারা দেখবেন যে একটা সার্চ দেখা যাচ্ছে, আপসার্চ, যে নারীরা আসতেছে লিডারশিপ, এবং বাংলাদেশে নারীরা যেরকম 90-এর পরে বলা হলো যে 90-এর পরে আসছে, আমি মনে করি যে আপনারা আগামী 5 বছরেই দেখবেন কয়েক হাজার নারী রাজনৈতিক ভাবে যুক্ত হচ্ছে। তারা হারাই যায় নাই, বরং অনেকেই, আমার দেখা অনেকেই আছে বিদেশে চলে গেছে পড়াশোনা করতে,
অভ্যুত্থানে অংশগ্রহণ করছে, কিন্তু সেই একাডেমিয়া করে অবশ্যই ফেরত আসবে। সে কোনো না কোনো ভাবে কন্ট্রিবিউট করবে, পলিটিক্যালি এডুকেটেড হয়ে গেল। আমি মনে করি যে এটা একটা বৃহত্তর সংখ্যা, আমরা এখনো বুঝতেছি না যে এটা আসলে কিভাবে আসবে। আমাদের দরকার হচ্ছে আমাদের রাজনৈতিক দলগুলোর জন্য স্পেসটা খালি রাখা, যাতে তারা এসে তারা কাজ করার সুযোগ পায় এবং তারা পলিসি মেকিং এ অংশ নিতে পারে। দ্যাট ইজ হোয়াট উই ক্যান ডু। কিন্তু তারা আসবে। সো থ্যাংক ইউ অল।